আমি মা কালীর মানত করা মেয়ে। সিনেমা করাটা এমন একটা কমিটমেন্ট না, তখন আর চারপাশে অন্য কিছু করা উচিতও নয়। এত দোষারোপের খেলাটা পছন্দ করি না। আমি যখন মানে এই সিনেমা প্রফেশনটায় ছিলাম 2014 সাল অব্দি নিজের কাজটা সম্পূর্ণ সততার সঙ্গে করতে পারি। আমি অনেক কিছু নিজের সিনেমার জন্য নিজের জন্য করেছি। এমন নয় যে আমার প্রথম দিনেই আমার সমস্ত ডিরেক্টররা প্রডিউসাররা সবাই আমাকে নিতে বারণ করে দিয়েছিল বা ভয় পেয়ে গেছিল। অ্যাকচুয়ালি সিনেমাটা করতেই পারিনি, কারণ আমি পাঠটা করিনি বলে। একটু একটু কায়দা হয়েছে না, একটু বেটার। হ্যাঁ, যাতে ভুল না করি, কোনো অন্যায় না করি। যে সয় সে রয়। আমার পাশে যে মানুষটি রয়েছেন তার পরিচিতি দেওয়া শুরু করলে শেষ হবে না, আর তার নতুন করে পরিচিতি দেওয়ার কোনোদিনও কোনো প্রয়োজন বোধ হয় না। তবে এই মুহূর্তে সবকিছুর বাইরে তিনি এমন একজন মানুষ যিনি আমাদের খুব পছন্দের একজন মানুষ এবং পছন্দের অভিনেত্রী রূপাদি। রূপাদি, এই মুহূর্তে কতটা ভালো লাগা সেই নন্দন, যে নন্দনের রুমে এসে বসা হতো উল্টো দিকের চেয়ারে, এবং সেই নন্দনে আজকে ছবি মুক্তি, কতটা ভালো লাগা রূপাদি? এটা অংশুদার ঘর, এটা অংশুদার ঘর। এটা সঞ্জয় ঘোষের ঘর। ভালো লাগছে, সকলেই সমানভাবে সুন্দরভাবে কাজ করতে যেতে পারবে, সেটাই কাম্য। অনেক আরও অডিটোরিয়ামস হবে। নন্দনের ভেতরে যেসব ছোটোখাটো অডিটোরিয়ামগুলো প্রবলেম আছে, সাউন্ড হেন তেন, সেগুলো কারেক্টেড হবে, এই আর কি। লট টু ওয়ার্ক, লট টু ডু, অনেক কাজ আছে অ্যাকচুয়ালি। ডাউন টু আর্থ হয়ে থাকা, আজকেও সেই জায়গাটায় নিজেকে দেখেও সেই জায়গাটায় না পৌঁছানো, এটাই কি সাকসেস মন্ত্র আর এতদিনের সেই সয়ে যাওয়া? আসলে কাজ এমন একটা জিনিস না, কাজ কিন্তু সবসময় মানুষকে খুব ব্যস্ত রাখে এবং চিন্তায় রাখে। আর আমি এমনি একটু মানে কাজ পাগল টাইপ, তো আমি খুব একটা যে মানে হাসি ঠাট্টা আড্ডাবাজি যে খুব একটা করতে পারি তা নয়। মাথার মধ্যে প্রচুর বোঝা, সামনে বৃষ্টি আসবে এবার, তো কোথায় জল যাতে না জমে তার ব্যবস্থা, ড্রেন পরিষ্কার, নানান জায়গায়, যদিও সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, বাট আমি ওরা করাচ্ছেন আমি আমার রিকোয়েস্টে, তো শুরু করে দেবেন সোমবার থেকে, কাল থেকে। তো আমি যাব আবার ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে সব করাবো। ইরিগেশন ডিপার্টমেন্টকে কী কী কাজ দিতে হবে, কীভাবে তারা ক্যানেলগুলো পরিষ্কার করবে, সে ব্যবস্থার জন্য সার্ভে করে এসেছি। কাজ অনেক কিছু আছে এখন, সোনারপুর দক্ষিণ নিয়ে প্রচুর কাজ আছে আমার, তো আপাতত সেগুলোতে মন দেওয়াটাই বেশি জরুরি। তার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির তো নানা কিছু রিপোর্ট রেডি করতে বলেছেন অনারেবল সিএম, তো সেগুলো করছি। কিছু তো নিজেই জানি, আর কিছু যেগুলো এত বছর ইন্ডাস্ট্রির সঙ্গে ছিলাম না বলে সেগুলোও রিপোর্ট প্রচুর লোকের কাছ থেকে প্রচুর পেয়েও গেছি, পাচ্ছিও। তো উই আর ওয়ার্কিং অন এভরিথিং। রূপালী খুব চাপা স্বভাবের বলেই হয়তো আজকে এই মুহূর্তটায় বসে আপনি যখন কথাটা বলছেন যে কিছুদিন ছিলাম না এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, যে জায়গাটা থেকে মানুষ আপনাকে এতটা ভালোবাসা দিল সেই জায়গাটা থেকে সরে যাওয়ার আঘাতটা আজকে আর ফিরে দেখেন, চিহ্নটা তো রয়ে গেছে, ক্ষতটা কি শুকিয়েছে পুরো? দেখুন, আমি একটা মানে আমি সবসময় বেশি মানে এত দোষারোপের খেলাটা পছন্দ করি না। আমি যখন মানে এই সিনেমা প্রফেশনটায় ছিলাম 2014 সাল অব্দি, আমার মানে আমাকে দুজন ড্রাইভার রাখতে হয়েছিল, আমাকে ডে নাইট কাজ করতে হয়েছে। মানে আমার আমার ড্রাইভারটা একা ম্যানেজ করতে পারতো না। এবং বম্বেতেও যখন কাজ করতাম তখন এরকম অবস্থা ছিল। আমি মানে 35 বছর ধরে প্রায় আমি মানে 18 ঘন্টা ধরে বা 16 ঘন্টা ধরে কাজ করেছি, বছর পর বছর। সো ইট ওয়াজ হারকিউলিয়ান টাস্ক, সেটা করেছি।
এবার যখন আমি রাজনীতিতে ঢুকেছি, এমন নয় যে আমি ভয়ানকভাবে সিনেমাটা মিস করতে শুরু করে দিয়েছি। কারণ আমি অ্যাকচুয়ালি ভেবেইছিলাম যে আমি অনেক কিছু নিজের সিনেমার জন্য নিজের জন্য করেছি। এমন নয় যে আমার প্রথম দিনেই আমার সমস্ত ডিরেক্টররা, প্রডিউসাররা সবাই আমাকে নিতে বারণ করে দিয়েছিল বা ভয় পেয়ে গেছিল। এই দোষারোপটা কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমাকে অন্ততপক্ষে আরো 10-12 জন আমার সেম মানে ছোটবেলার বন্ধু বান্ধব ডিরেক্টররা, তখন তো মাত্র রাজনীতিতে ঢুকেছি, তখন এরকম ধরনের কোনো ভয়ের অবস্থা ছিল না আর কি। আমি 2012 সালের কথা বলছি, 12-13 যখন ফিরেছি, সরি, 12-13-14-তে যখন আমি মাত্র কলকাতায় ফিরলাম। তার আগে তো আমি ছিলাম না কলকাতায়, বহু বছর কলকাতাতে ছিলামই না। তো যখন ফিরেছি একটা দুটো সিনেমা করেছি। 15-র আগে যখন 2015-তে যখন জয়েন করলাম, তারপরে অনেকে আরও ডিরেক্টররা জিজ্ঞাসা করেছিল, এবং বেশ কিছু সিনেমা কিন্তু আমার বন্ধু বান্ধবরা আছে যারা অ্যাকচুয়ালি সিনেমাটা করতেই পারিনি, কারণ আমি পার্টটা করিনি বলে। তো আহ, সেটাও আছে, আমার ঘটনা মনে আছে। কিন্তু এমন নয় যে আমি ভয়ানক সিনেমা করতে চেয়েছিলাম আর কি, কারণ আমি জেনেই বুঝে এটা রাজনীতির মধ্যে এসেছিলাম, যেখানে আমি জানি আমার প্রচুর খাটতে হবে। ওই বিরোধী অবস্থায় মারধর খেয়ে, এখন কি হয়, সিনেমা এমন একটা না দায়িত্ব, সেখানে 40টা 50টা মানে হোয়াট এভার নাম্বার অফ লোক ইনভলভ থাকে। আমি আজ মার খাচ্ছি, কাল গাড়ি ভেঙে ফেলছে, কার এটা হচ্ছে, পরশু সেটা হচ্ছে, সে কোন চুলে মুটিতে ফেলে দিচ্ছে। এবার আমার ইউনিটটা কি হবে, আমার শুটিং ইউনিটটা কি হবে? আমি কি হাত চলে গেছে, পা পা ভেঙে গেছে, এই করে করে আমার শুটিং ইউনিট বরবাদ করে দেবো নাকি? শুটিংটা কি হবে তাহলে? আমি দুটোই কি করে একসঙ্গে করে করব? তাই না? এগুলো তো খুব ক্রিটিক্যাল ব্যাপার। আমি আমি যখন মানে সিনেমা করাটা এমন একটা কমিটমেন্ট না, তখন আর চারপাশে অন্য কিছু করা উচিতও নয়। মানে এটা আমার একদম ব্যক্তিগত মতামত আর কি। উচিত নয়। তখন নিজেকে কমপ্লিটলি একদম একনিষ্ঠভাবে রেডি রাখা, যাতে আমি কোথাও পড়ে না যাই, আমার কোথাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট না হয়, আঘাত না হয়, তাহলে একটা সিনেমার প্রডিউসারের ওই পুরো বাজেটটা ধার করে ডাবল হয়ে যায়। আমার 7 দিন যদি বিছানায় পড়ে থাকতে হয়, প্রডিউসারের বাজেট ফাট করে ডাবল হয়ে যাবে। সো হুজ গোইং টু টেক দ্য রেসপন্সিবিলিটি? এরমভাবে তো ছেলে খেলা করা যায় না, না? একটা প্রডিউসারের টাকা নিয়ে হচ্ছে তো। তো সেখানে তো এগুলো ভাবতে হয়। আমার কিছু কোনদিন আমি মিস্টিস করিনি বিশেষ। শেষের দিকে দেখলাম, মানে মাঝামাঝির দিক থেকে দেখলাম, তখন জার্নালিস্টরা আমার আর ইন্টারভিউ ছাপা বা নেওয়া বন্ধ করে দিলেন। যারা আমার ইন্টারভিউ ছাপতেন, সেই কাগজগুলোই তুলে দেওয়া হলো। যেমন আমার খুব প্রিয় একটা ছোট একটা ব্লগের মতন ছিল, ছোট্ট একটা, সেটাকেই তুলে দেওয়া হলো, কারণ তারা রোজই আমার প্রচুর খবর ছাপতেন। নামকরা নামকরা কাগজের হাউস আর কি। তারপরে আহ, অনেক কিছু দেখলাম যে এরকম নানা রকম জিনিস হতো। তারপর তো সিনেমার ক্ষেত্র তো হলোই। আমি বিদেশে যখন গেছি তখন রাজনীতি কোন দূরে, আমি কোন সালে কান ফেস্টিভ্যালে গেছি, পদ্মা নদীর মাঝি করতে, মানে পদ্মা নদীর মাঝির সময় কান ফেস্টিভ্যালে গেছি। তো তখন মানে মেইন এডিশন খবরের কাগজ এইটুকুই ছিল, মানে এইটুকু ছাপলেই মনে হতো বিশাল কিছু হয়েছে আর কি। তখন তো সিটি এডিশন ছিল না। তো সেই আমি খুব একটা সিনেমা মিস করেছি বা এমন কিছু না, বাট ইন্ডাস্ট্রির হালাতটা আমার খুব দুঃখ দিত। সেটা শুধরানো যাবে, which I am very hopeful about. এবং যেটা শেখার মতো সেটা হচ্ছে, যেমন ডেডিকেশনের কথা বললেন, যে যখন যে কাজের সঙ্গে জড়িত সেই কাজটিতে পুরোপুরি আপনি আহ, মনোপ্রাণ দিত, একদম মন সঁপে দিচ্ছেন। ঠিক আরও একটা জিনিস, আপনি কি কখনো ভাসেন আবেগে? কারণ আপনার চোখ বোধহয় সেটাকে ধরে রাখে। সামনে যেরকমটা বলছিলেন যে এই চায়ের গ্লাসেই আর কি, গ্লাসে চা দেওয়া থেকে এবং এই জায়গাটায় ফিরে এসে আবারও সেই জায়গাটায় সেই মানুষটার হাত দিয়ে চা খাওয়া, আবেগের কখনো কথা মনে পড়ে? হ্যাঁ, ওই ব্ল্যাক কফিটা বানাতো, লাল চাটা বানিয়ে দিত পরেশদা, আর এই গাটিয়াটা এনে দেবে। শুধু এখন একটু গ্লাস টাসের কায়দাগুলো একটু বেশি অন্যরকম হয়ে গেছে দেখছি। এত কায়দার আমাদের এরকম গ্লাস টাসগুলো এত কায়দার ছিল না। একটু বোধহয় একটুখানি একটু একটু কায়দা হয়েছে না, একটু বেটার। হ্যাঁ, আগে তো অন্যরকম গ্লাস ছিল আমাদের। হ্যাঁ, সাধারণ একটু গ্লাস ছিল, আর একটু সাধারণ। এখানে এসো না, দূর তরিকা, এই কি ইন্টারভিউ চলছে, পেছনে যাও।
তো এবার একটু কায়দাবাজি হয়েছে আর কি, বাট এনিওয়ে গ্লাস টাসগুলো একটু স্টাইলের হয়েছে। এই যে আর্টিস্ট ফোরাম বর্তমানে অনেক অভিযোগের নিশানায় থাকছে, ফেডারেশন নিশানার, সবটা তো টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ইম্পা, সব রকম। কোথাও একটা টলিউড সিনেমা এখন যে অচল অবস্থা, বলা হয় যে টলিউড সিনেমা চলছে না, তার কারণ এখন সাধারণ দর্শক সিনেমা দেখার থেকে বেশি সিনেমার অভ্যন্তরীণ যা যা বিষয় রয়েছে সেইগুলোর সাথে বেশি যুক্ত হয়ে যাচ্ছেন। তারা দেখতে পাচ্ছেন ওপেনলি সোশ্যাল মিডিয়ায় সেগুলো নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় সবাইকে নিয়ে সবার কথা বলাটা আমার খুব কষ্টই লাগে, কষ্ট লাগে, সত্যি কষ্ট লাগে। তবে কি হয়েছে দেখুন, কদিন আগে একজন বড় চিত্র পরিচালককে ব্যান করা হলো এবং তাকে সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি ক্ষমা চাইতে হলো। এবার মানে এরা, এদের সঙ্গে তো আমরা একসঙ্গে বড় হয়েছি, সবাই আমরা একসঙ্গে শর্ট ফিল্ম টর্ট ফিল্ম দিয়ে শুরু করেছি জীবন, টেলিফিল্ম দিয়ে শুরু করেছি জীবন। বাট এইসব পরিচালকরা কার কার প্রতি বেশি লাগাও আছে, কে কাকে বেশি পছন্দ করে, কে কাকে কম পছন্দ করে, এগুলো আমার সাবজেক্ট অফ কনসার্ন নয়। প্রশ্ন হচ্ছে এই যে একে পাবলিকলি বলতে হচ্ছে যে আমি সরি, আরেকজনকে পাবলিকলি বলতে হচ্ছে আমার সব মিটে গেছে ঝামেলা, ফেডারেশনের সঙ্গে আমার ঝামেলা মিটে গেছে। এইগুলো কেন হয়? মানে তার মানে আমার সার্ভাইভালের জন্য আমাকে এগুলো বাধ্য করা হচ্ছে এগুলো করতে, তাই তো? ইটস নট ডান, ইটস নট ডান। এভাবে চলতে পারে না, এসব আর হবে না। পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এসব হবে না, এসব সম্ভব নয়। এভাবে অসম্মানিত কেউ কাউকে করবে না, সাহস পাবে না, কেউ কাউকে অসম্মানিত করার সাহস পাবে না। এটা তো বেশ আশার আলো। তবে আরো একটা আশার আলোর দিকে কিন্তু দর্শকেরা তাকিয়ে রয়েছেন। রূপাদিকে বহু বছর সিনেমায় না পাওয়ার আক্ষেপ তাদের মিটেছিল, আবারও একটা অন্য কাজে আপনি যুক্ত হচ্ছেন, রাজনীতির মতো একটি জায়গায় আপনি যুক্ত, এবং সেখানে একটি দায়িত্ব আপনার মাথার উপর রয়েছে। তারপরে রূপাদিকে কি পাওয়া যাবে? টলিউড ইন্ডাস্ট্রি কি আপনাকে আবার আশা করতে পারে না? ইন্ডাস্ট্রিতে সব কাজের মধ্যে থাকবো, কিন্তু তাতে আমাকে অভিনয় করতে হবে তার কি মাথার দিব্যি দিয়েছে? সময় কোথায় পাবো? ওই জায়গাটা তার মানে আক্ষেপের জায়গায় থাকছে দর্শকদের। দর্শকদের জন্য হয়তো কিছুটা, কিন্তু এটা ঠিক কথা যে আমার অনেক পুরনো সিনেমা আছে। একেবারেই শেষে একেবারে এসেছি, এবং শেষে যে প্রশ্নটা না করলেই নয় দিদি, আগে শাসক দলের ঘনিষ্ঠ ছিল, তারা কি এবার কাজ পাবে? সেই হিসেবে তাদের অনেকে প্রশ্ন রয়েছে। ঠিক যেরকমটা যদি মেনশন করতেই হয়, তাহলে অভিনেতা দেবের কথা বলতে হয়। আপনারা কোনো রাজনৈতিক রং দেখেননি, বরঞ্চ আপনারা একসঙ্গে কাজ করেছিলেন শিল্পী হিসাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কি বলবেন? রাজনৈতিক বলছি তো, রাজনীতি সিনেমার মধ্যে থাকবে না, কালচারের মধ্যে থাকবে না, রাজনীতি আউট আউট, রাজনীতি থাকবে না, ব্যাস। কোনো রং কাজ করবে না। রাজনৈতিক রং থাকবে না, সিনেমার নিজস্ব রং আছে, তাই থাকবে, তাই যথেষ্ট। থ্যাংক ইউ সো মাচ রূপাদি। শেষ পর্যন্ত যারা দর্শক, আপনার সাধারণ মানুষেরা তো আপনাকে কাজের মাধ্যমে আবারও পাবে, কিন্তু দর্শকেরা যারা অপেক্ষায় রয়েছে অভিনেত্রী রূপা গাঙ্গুলির, মানুষ রূপা গাঙ্গুলি, তাদের জন্য কি বলতে চাই? আশীর্বাদ করুন যেন আমি নিজের কাজটা সম্পূর্ণ সততার সঙ্গে করতে পারি, যেভাবে এত বছর ধরে নিজের জীবনটাকে খুব সারাক্ষণই খুব ক্রিটিক্যালি দেখা আমার অভ্যেস, যাতে ভুল না করি, কোনো অন্যায় না করি, যেভাবে নিজেকে কাটিয়েছি জীবনটাকে ন্যায়ের পথ, সেভাবেই সারা জীবন থাকবো মা কালীর আশীর্বাদে। আমি মা কালীর মানত করা মেয়ে, জেনে বুঝে কোনো অপরাধ করলে মা কালী আমায় ক্ষমা করবে না। আমরা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা ইন্টারভিউটি শুনলেন, আর এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।